তোমাকে ব্রাইট টাইমে জানাই স্বাগত। কেমন আছো? ধন্যবাদ। তুমি কেমন আছো? ভালো আছি। আমি ভালো নেই। কারণটা? কারণ সারা পৃথিবী ভালো নেই, ভারতবর্ষ ভালো নেই, আমাদের রাজ্য ভালো নেই। সুতরাং আমি কি করে ভালো থাকি বলো তো? সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তাই খুব একটা ভালো নেই। এর মধ্যেও ভালো থাকা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ভালো থাকা খুঁজে বের করতে হবে, সে খুঁজে বের করছি তো। সে খুঁজে বের করে যখন উত্তরণ হবে, পৌঁছতে পারবো ভালো লাগার জায়গায়, তখন বলবো ভালো আছি। তুমি মঞ্চ থেকে শুরু করে তারপর মেগা, তারপর মুভি, তোমার জার্নিটা কীভাবে শুরু হয়েছিল? জার্নি মানে অভিনয় জীবনের জার্নি। আমি মোটামুটি যখন প্রাইমারিতে পড়াশুনো করি, মানে প্রাইমারি মানে 1, 2, 3 নয়, ক্লাস 4 থেকেই আমার মোটামুটি এই রিসাইটেশনের উপরে একটা ঝোঁক তৈরি হয়। আমি সেখানে কবিতা আবৃত্তি কম্পিটিশনে যাতায়াত শুরু করি। তারপরে মাধ্যমিকে যখন পড়াশুনো করি, সেই মাধ্যমিক পড়াশুনোর সময় আমাদের স্কুলের শতবর্ষ হয়। সেই সময় আমি সেখানে নাট্যকে অংশগ্রহণ করেছি। অমল দোয়ালাতে দোয়ালা চরিত্র অভিনয় করেছি। এই করতে করতে নাটকের প্রতি একটা নেশা তৈরি হয়। পাড়ার নাটক বছরে একবার। তারপরে আমাদের স্থানীয় এখানে একটা নন্দন শিল্পী গোষ্ঠী বলে দল আছে, সেখানে অভিনয় করেছি, স্ট্রিট ড্রামা করেছি। করতে করতে এমনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বঙ্গবাসী কলেজ থেকে। তারপর হঠাৎ করেই আমার রবীন্দ্রভারতীতে নাটক বিভাগে জোড়াসাঁকোতে ভর্তি হওয়া, এবং সেই সময় ওখানে নিয়মিত নাটক নিয়ে পড়াশুনো করা, নাট্যচর্চা করা, করে থিয়েট্রন বলে একটি দলের সঙ্গে যোগাযোগ হয়। সত্যদা বলে আমাদের একজন আছেন, নাট্য সৌধ পত্রিকার সম্পাদক ছিলেন, তার মাধ্যমে শ্রদ্ধেয় সলিল বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আমি ওখানে বিসর্জন নাটকে অভিনয় করেছি। অনেক দিকপাল অভিনেতা ওখানে ছিলেন। সন্ত মুখার্জি, মন্টুদা, সন্তুদার ভাই সুমন্ত মুখার্জি, দেবাশিস রায়চৌধুরী, অরুণিমা, বাবু দত্ত রায়, এরকম অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। এই এই দলের সঙ্গে আমি বেশ কিছুদিন ছিলাম। তারপরে আমার আর সৌভাগ্য হয়নি নানান রকম কারণে, এবং রবীন্দ্রভারতীতে পড়াশুনো শেষ করে আমি শেষ করার আগেই আর কি এই অভিনয় করব বলে টালিগঞ্জ পাড়া যাতায়াত শুরু করি, এবং সেখানে ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যেভাবেই হোক সহকারী পরিচালকের কাজ শুরু করে দিই। অভিনয় ছোট ছোট অভিনয় করতে 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 সে অনেক কাল আগে 90-92 সাল থেকে ধরো শুরু হয়েছে। হ্যাঁ, তো অভিনেতা সেইভাবে হয়ে ওঠা হয়নি। নিয়মিত স্থানীয় দলে অভিনয় করি। এখানেও একটি রূপ তাপস বলে কৌশিক, তার একজন কৌশিক ঘোষ বলে একটা দল আছে, ওখানে অভিনয় করি। তো এইভাবেই চলছে আর কি। তো অন্য আর 5 জনের যেরকম হয় আমারও সেরকম আলাদা করে কিছু মানে সেরকম নয়। তবে নাট্যচর্চার মধ্যে নিয়মিত মানে সামনে ফ্রন্ট স্টেজে অ্যাজ এ অভিনেতা হিসেবে না করলেও ব্যাক স্টেজে করেছি। সমীর বিশ্বাস, ওনার একটা দল আছে মাঙ্গলিক বেলেঘাটাতে, ওই দলে কিছুদিন যাতায়াত ছিল, করতাম। বিভিন্ন মানুষের সান্নিধ্য পেয়েছি। এছাড়া তো আমরা রবীন্দ্রভারতীতে মনোজ মিত্র, অশোক মুখোপাধ্যায়, এরকম দিকপাল সমস্ত স্যারেদের পেয়েছি যারা প্রণম্য, যোগেশ দত্ত মাইমে, এরকম বিভিন্ন স্যারেদের, অনেক ভালো ভালো স্যারেদের পেয়েছি। আমাদের সময় খুব ভালো ক্লাস হতো, ওয়ার্কশপ হতো, প্রোডাকশন নামতো বিভিন্ন রকমের। রবীন্দ্রনাথের অনেকগুলো নাটক আমরা ওখানেও বিসর্জনের করেছি। আমি নয়ন রায়ের চরিত্রে অভিনয় করেছি। তো যাই হোক, তো এইভাবে কেটেছে আর কি, সময় কেটেছে নাটক চর্চার মধ্যে দিয়ে। আর যেহেতু অভিনয়ের সেইভাবে কোনো ব্রেক পাইনি, করিনি, বা সহকারী পরিচালকের কাজে ঢুকে গেছি, সেক্ষেত্রে তো অভিনয় নিয়মিত সামনে থেকে দেখতাম, বড় বড় মানুষের, বড় বড় অভিনেতাদের অভিনয়, বড় পরিচালকদের সান্নিধ্য পেয়েছি। এই করতে 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 একটা সময় এসছে, এই কাজ করতে করতে যখন প্রায় ক্লান্ত হয়ে পড়েছি, তখন লকডাউন হয়ে গেল। লকডাউনের সময় একটা দীর্ঘ অনিশ্চয়তা সমস্ত মানুষের কেটেছে। সেই সময় যে লড়াই, মানসিক লড়াই, সেই লড়াইয়ে সাথ দিয়েছে আমার
স্ত্রী, আমার পুত্র। তো তার আগে আমি প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকতে থাকতে রমণীর গুণে বলে একটি সিরিয়াল, সংসার শুকুর আর রমণীর গুণে একটা বড় চরিত্র অভিনয় করেছি, বোঝে না সে বোঝে না করেছি। এরকম বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছি। সিনেমা টিনেমাতে সাধারণ চরিত্র, ছোট চরিত্র, সিগনিফিক্যান্ট এরকম করতাম। করতে করতে তখন ওরা সাহস দিল, বাবা তুমি, আমার বউ স্ত্রীও বললো যে যাও এবারে তাহলে তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন, তুমি অভিনয়টাকেই পেশা হিসেবে নাও। তখন অনেক আর্থিক ক্ষতি হয়েছে, নিয়মিত অভিনয় পাই না বা পাইনি। তো কিন্তু লড়াইটা জারি রেখেছি। ওই 2020 সালের ওই লকডাউনের আগের পর্যন্ত আর কি, মানে 5-6 বছর হয়ে গেল আর প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকি না, সহকারী পরিচালকের কাজও করি না, শুধু অভিনয়টাকেই পেশা হিসেবে নিয়েছি। কিন্তু যারা অভিনয় করে, অভিনয় পেশা খুব অনিশ্চিত, মানে আজকে আছে কালকে নাও থাকতে পারে। তো আপনি অন্য সব জব প্রফেশন ছেড়ে অভিনয় জীবনে এসেছেন, তো আপনার কী মনে হয়? মানুষের জীবনটাই তো অনিশ্চিত। আজকে আমি আছি, তুমি আছো, কালকে আমি বা তুমি কেউ নাও থাকতে পারি। তো সেই অনিশ্চয়তা দিয়ে তো মানুষের জীবন চলে না। তবু যেটা ঠিকই, আমাদের অনিয়মিত কাজ, নিয়মিত কাজ করলে পয়সা, না করলে তো পয়সা নেই। তো দেখা যাক, একটা স্বপ্নও তো থাকে মানুষের, ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, সেটার প্রতি দুর্বল বলেই বা সেটার প্রতি আমার ইচ্ছে যে এখান থেকে যদি আমি নিজের স্বপ্নকে সফল করতে পারি, যদি কখনো একটা ভালো চরিত্রে অভিনয় করে অন্যরকমভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি, সেইটা করি। এই আর কি। তুমি মঞ্চে অভিনয় করেছো আর ক্যামেরার সামনে অভিনয়, পুরো দুটো দুরকম পুরো। তো তোমার কী মনে হয়? না, অভিনয় তো অভিনয়। এবার মঞ্চে অভিনয় তো তোমার রিহার্সাল করে তারপর করতে হয়, অনেক দর্শক বসে থাকে, অনেক ক্যামেরা, ওইখানে ক্যামেরা, এখানে ক্যামেরা, এখানে ক্যামেরা, মানে মানুষের চোখগুলো যদি আমি ক্যামেরা হিসেবে ধরি, তো সেখানে তো ভুলের কোনো ক্ষমা নেই। আর ক্যামেরার সামনে অভিনয় করলে রিটেক হয়, আরেকবার কাট করে ডিরেক্টর ভালো না হলে আরেকবার নিতে পায়, সেই সুযোগটা মঞ্চে পাওয়া যায় না। মঞ্চে মানুষের ডাইরেক্ট রিয়াকশন পাওয়া যায়, হ্যাঁ, হাততালি সামনে বসে পাওয়া যায়, অভিনন্দন সামনে বসে পাওয়া যায়, গালাগালিও সামনে বসে পাওয়া যায়। আর টিভি বা ক্যামেরার সামনে অভিনয় করলে সেটা নিজেকে অনেক সুযোগ আছে, সেটাকে রেকটিফাই করা, সেটাকে আরও ভালো করা, আরও ভালো করা, সেই সুযোগটা একটা অন্যরকম। তবে মাধ্যম যাই হোক, অভিনেতাকে তোমার চরিত্র হয়ে উঠতে হবে, অভিনয় করতে হবে। হ্যাঁ, কিছু সুবিধে কিছু অসুবিধে সব জায়গায় আছে, সেই সুবিধা অসুবিধে নিয়ে করা, এই আর কি। এখনো কি মঞ্চে অভিনয় করছো মেগা মুভির? এই তো লাস্ট একটা, আজকেই আমার এখান থেকে গিয়ে সাঁকো, ঋত্বিক ঘটক রচিত, মানে ওনার লেখা নাটক, রূপ তাপস বলে একটা দল আছে, কৌশিক ঘোষ একজন ভালো পরিচালক, অভিনেতাও বটে। তো ওর দলে আমি যাব, আজকেই নাটক পাঠ আছে, ওখানে একটি চরিত্র অভিনয় করছি আমি অলরেডি। তো এছাড়া তো নিয়মিত তোমার আবৃত্তি চর্চা ইত্যাদি করি। ওর একটা আমার নিজস্ব জায়গা আছে, সেখানে এভাবে চলছে। তারপরে গল্প পাঠ করি, ভালো সিনেমা দেখি, নিয়ম করে আগে যারা অভিনেতা ছিলেন তাদের অভিনীত অংশগুলো বারবার দেখার চেষ্টা করি, দেখে বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি যে তারা কিভাবে অভিনয় করতেন, সেইটা। তুমি ধরো পার্শ্ব চরিত্রে অভিনয় করছো, কখনো ইচ্ছা আছে মুখ্য চরিত্রে অভিনয় করার? হ্যাঁ, পার্শ্ব চরিত্রে অভিনয় করতে মুখ্য চরিত্রে অভিনয় করার ইচ্ছে থাকবে না কেন? প্রত্যেকটা মানুষেরই থাকে, আমারও আছে। একটা গল্পের যদি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ হয় এবং সেই চরিত্রটা যদি আমাকে দিয়ে হয়, পরিচালক মনে করে, এবং সেটাতে আমি যদি করতে পারি, করে সাকসেস পাই, তার থেকে বেশি আনন্দ তো আর কিছু হবে না। সে তো নিশ্চয়ই আছে, ভবিষ্যতের স্বপ্নই তো এটা। সামনেই আসছে তোমার নতুন ছবি আমার বস, তোমার চরিত্র কীরকম ছিল? সামনেই মানে আগামী 9ই মে ছবি মুক্তি পাবে, উইন্ডোজের প্রযোজনায়, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নির্দেশিত। ওদের আগের ছবিটাও আমি করেছি, ওদের আগের ছবিটাও হ্যাঁ আমি করেছি, বহুরূপী। তো এই ছবিটা আমার বসে আমি একটা অন্যরকম চরিত্র অভিনয় করেছি।
সেটা এক্ষুনি বলবো না, কিন্তু খুব আশাব্যঞ্জক। মানে আমার দিক থেকে আমার অভিনীত সিনেমাতে শ্রেষ্ঠ চরিত্র হবে বলে মনে হয়। এবং তোমাদেরকে তো বলবোই, দর্শকদেরও বলবো, 9ই মে, আগামী 9ই মে মুক্তি পাচ্ছে আমার বস। 9ই মে মানে আগামী 9ই মে মুক্তি পাচ্ছে আমার বস। সবাই দেখবেন, আশীর্বাদ করবেন। তো তোমার কীরকম অভিজ্ঞতা হয়েছিল শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতার সঙ্গে কাজ করে? তোমার বহুরূপী মুভি রিলিজ করেছিল, কেমন অভিজ্ঞতা হয়েছিল তোমার? অ্যাকচুয়ালি বহুরূপীর আগে কিন্তু আমার বস শুটিং হয়েছে, এবং আমার বসে ইউনিটটাতে কাজ করে আমি এত আনন্দ পেয়েছি। অভিনেতা অভিনেত্রী না শুধু নয়, মানে যারা আমাদের সিনিয়র, ভাস্করদা ছিল, রজতদা ছিল, তারপরে তোমার কাঞ্চন মল্লিক ছিল, আরও সব পরিচিত, গৌরব ছিল, মানে সবাই বেশ হই হই করে কাজ করেছি। কিন্তু কলাকুশলী মানে সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে সহকারী পরিচালক থেকে শুরু করে আর্ট ডিপার্টমেন্ট এবং সবাই প্রোডাকশন ইত্যাদি যারা যারা যুক্ত থাকে, সবাই খুব আনন্দ করে মজা করে কাজ করেছি। তারপরে পরিচিতি হয়ে যায়। বহুরূপীতে তো আরও ফাটিয়ে মজা হয়েছে। আর বহুরূপীতে আবার আউটডোর ছিল, আমার বছর সেভাবে আউটডোর ছিল না, শর্টডেক একটা অঞ্চলে শুটিং হয়েছিল। তবে আমার বছর গল্পটা মা আর ছেলের গল্প, অসাধারণ গল্প। অপেক্ষায় আছে, আমরা অপেক্ষায় আছি, সবাই অপেক্ষায় আছে। তোমার আগামী এই গরমের ছুটিতে আর এক ধামাকা আসছে আর কি। মানে এই গ্রীষ্মকালীন, ওরা তো সাধারণত মে মাসেই বেশিরভাগ ছবি রিলিজ করে, তো এটা দেবে, অন্যরকম ধামাকা তৈরি করবে আর কি। তোমার আগামী দিনে কীরকম কাজ করার ইচ্ছা আছে? সব রকম কাজ করার ইচ্ছা আছে। মানে আমাকে দিয়ে চরিত্র অনুযায়ী পরিচালকের যদি পছন্দ হয় সেই রকম চরিত্রে অভিনয় করে, এবং আমিও সেই চরিত্রটা পেয়ে পড়ে বুঝে যদি মনে করি যে পারবো ভালো করে করতে, তার জন্য মানে 200% দিয়ে দেবো আর কি। পরিশ্রম থেকে শুরু করে তার জন্য প্রস্তুত হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই করব। যেমন এই বহুরূপী করার সময় আমি অনেকটা রোগা হয়েছি, সেটা পরিশ্রম করেই হয়েছি। একজন অভিনেতাকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করা খুব দরকার, এটা আপনি কি মনে করেন? সব মানুষকেই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করা দরকার, শুধু অভিনেতাকে কেন, প্রত্যেক মানুষ তার জীবন, এই যে জার্নির কথা বললো তুমি, যে লম্বা জার্নি, একটা দীর্ঘ পথ মানুষকে যেতে হয়। এই যে মানুষ, তুমি ভাবতে পারবো মানে জন্মের পর থেকে 50 বছর পেরিয়ে গেছে, বিশাল ব্যাপার। 50 বছর, তারপরে তো বেঁচে থাকাটা আরও বোনাস। হ্যাঁ, এই যে এখনও পরান্দার বা এরকম মনুদাও কিছুদিন আগে চলে গেলেন, এরকম অনেকে অভিনয় করেছে বা করছে। দীপঙ্কর দা আছেন, সিনিয়র অনেক আর্টিস্ট আছেন, সাবিত্রীদি আছেন, আমাদের সঙ্গে করেছেন কাজ, আমার বসেই করেছে। তো অবশ্য এমনি এসে বসে থাকতেন, এসে অভিনয় যখন করতেন মনে হচ্ছে একদম মানে দুর্দান্ত ব্যাপার। তো সেইটা তো নয়, মানে কিভাবে পরিবর্তন করবে মানুষ তো নানা রকম ভালো মন্দ, ভুল ত্রুটি, সবটা কিছু নিয়েই মানুষ। তো একটা সময় মানুষের উপলব্ধি হয় যে এই কাজগুলোর মধ্যে দিয়ে গেলে ঠিক, আর এই কাজগুলো করলে ঠিক না। সে উপলব্ধি হওয়া বোধহয় প্রত্যেক মানুষেরই উচিত। এবং কোনো মানুষ জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে যদি কোনো মানুষকে আঘাত করে, আমার মনে হয় ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আমি তো তাই করেছি, মনে মনে প্রত্যেকের কাছে গিয়ে হয়তো আমি উপস্থিত হতে পারিনি। যদি কাউকে কখনো কোনো ব্যাপারে আঘাত দিয়ে থাকি বা কষ্ট দিয়ে থাকি, আমি বলবো তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। এটাই জীবনের পরিবর্তন, এটাই জীবনের কাম্য হওয়া উচিত। আর কি পরিবর্তনের কথা জিজ্ঞেস করছো আমি বুঝতে পারছি না। একজন ভালো অভিনেতা হতে গেলে কী কী গুণ থাকা দরকার তার মধ্যে? শুধু ভালো অভিনেতা কেন, যে কোনো প্রফেশনেই ভালো মানে সাকসেস পেতে গেলে, নাম্বার 1 হতে গেলে, বা মানুষ মনে রাখবে বা মানুষের কাছে পৌঁছতে পারবে এরকম হতে গেলে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের তো বিকল্প নেই। পড়াশুনো করতে হবে, অধ্যয়ন করতে হবে, জানতে হবে সেই বিষয়টা। যে ইঞ্জিনিয়ার, যে ডাক্তার, বা যে কিছু, যে ক্যামেরাম্যান, প্রত্যেককে তো শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। তারপর তো সে 1 2 3 পরের কথা মানে হয়ে ওঠে।
কিন্তু পরিশ্রমের বিকল্প, জানার বিকল্প, জ্ঞানের বিকল্প তো নেই। সেইটাকে তো আগে উপলব্ধি করতে হবে, সিদ্ধ হতে হবে, সেই সম্পর্কে তার উৎপত্তি থাকতে হবে, তবেই তো সে সেইখানে সাকসেস পাবে। তো অভিনেতা তো আলাদা করে কিছু ব্যাপার নয়। অভিনেতা এবার যেটা থাকে যে চর্চা করার পরে তারপরে সে তার কতটা মেধা, তার কতটা দেখা, তার কতটা বুদ্ধিমত্তাকে সে তার মতো করে কাজে লাগাবে। উত্তম কুমার এক রকমের, সৌমিত্র চট্টোপাধ্যায় এক রকমের, সেইভাবে তো ভানু বন্দ্যোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, জহর রায়, তরুণ কুমার, কত মানুষ, কত বড় বড় অভিনেতা, তার ভিন্ন ভিন্নতা, প্রত্যেকের আলাদা নিজস্ব সত্তা। কিন্তু অভিনয়টা তো তারা জানে, প্রত্যেকেই জানে, তারপরে তো তাদের নাম, প্রভাব, প্রতিপত্তি, অভিনেতা হয়ে ওঠা। তবে আমার মনে হয় না যে কোনো কিছু ফাঁকি দিয়ে হবে। পরিশ্রমের বিকল্প নেই, জানতে হবে, বিষয়টা বুঝতে হবে, এবং সেই জানা বোঝাকে নিয়ে সঙ্গে চলতে হবে। আর তারপর সে ভালোবাসা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, সততা থাকতে হবে, এইটুকু আমি মনে করি। তো যারা এখন ছোট রোল অথবা জুনিয়র আর্টিস্টের কাজ করে, তারা অনেকেই বলেন যে জুনিয়র আর্টিস্ট করলে পরে কোনো বড় অভিনেতা হওয়া যায় না। এটা আপনি কি মনে করেন? না না না, কেন? অনেক উদাহরণ আছে। এই আমাদের তুলসী চক্রবর্তী তো জুনিয়র আর্টিস্টের পার্টি করতেন। শ্রদ্ধেয় তুলসী চক্রবর্তী, যাকে আমি মানে প্রণাম করি, সারাদিনে একবার হলেও প্রণাম করি মনে মনে। উনি তো ট্রামে করে হাওড়ায় থাকতেন, সুদূর হাওড়ায় ট্রামে করে আসতেন টালিগঞ্জ পাড়ায়। তো উনি তো পরশপাথর করেছেন সত্যজিৎ রায়ের পরিচালনায়, প্রধান চরিত্র। উনি তো 74.5 একটা মানে ওখানে মলিনা দেবী আর তুলসী চক্রবর্তী আছেন, ওদিকে উত্তম কুমার, সুচিত্রা সেন, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, শ্যামল মিত্র তীর্থ থেকে শুরু করে কত বড় বড় সব তখনকার নাম করা আর্টিস্ট। সেখানে একটা উনি যে চরিত্র অভিনয় করেছেন সবাই মনে রাখবে। তো ওই রকম ব্যাপার নয়, ওইরকম হীনমন্যতায় ভুগে লাভ নেই। আমি জুনিয়র আর্টিস্টের পাঠ করছি বলে জুনিয়র আর্টিস্ট সিনিয়র আর্টিস্ট ব্যাপার নেই। অভিনয় করছে অভিনেতা, সে যদি তার সমস্ত মন প্রাণ, তার পরিশ্রম, তার একাগ্রতা দিয়ে সে চেষ্টা করে যায়, সে একদিন সম্পূর্ণ আর্টিস্ট হিসেবে নিজেকে দর্শকের সামনে নিয়ে আসতে পারবে, এটুকু আমার বিশ্বাস আছে, মানে আমি বিশ্বাস করি। আপনার কখনো মনে হয়নি অভিনয়ের সঙ্গে সঙ্গে পলিটিক্স করি? না, পলিটিক্স করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি পলিটিক্সটা প্রথমত বুঝিই না, জানিই না কীভাবে কী করতে। তবে একটা বিষয়ে, একটা মতে তো মানুষ বিশ্বাস করে, সেক্ষেত্রে হয়তো আমার নির্দিষ্ট কোনো মত পথের প্রতি বিশ্বাসের জায়গা আছে। কিন্তু এই সাধারণ পলিটিক্স বা এই ধরনের আমি অশ্রদ্ধা করছি না, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ, দুঃখ, রাগও নেই। কিন্তু আমি চাইবো যারা পলিটিক্স করে, তারা তো নিজেরা এসছে পলিটিক্স করবে বলে, সাধারণ মানুষের কাজ করবে বলে, তারা যেন জনগণের সঙ্গে থাকে, মানুষের কাজ করে, দেশ রাজ্য বা যেই দিকটা সামলাবে সেই দিকটা যেন সততার সঙ্গে সামলায়, সততার সঙ্গে দেখে, মানুষের ভালো করে, জনহিতকর কাজ করে, এইটুকু আবেদন রাখতে পারি। সবার দ্বারা সব কিছু করা সম্ভব না। আমি সাধারণ মানুষ, একজন সাধারণ অভিনেতা, অভিনয়ের প্রতি মনোযোগ দিতে চাই এবং সবার সঙ্গে ভালো ব্যবহার রেখে সবার সঙ্গে পথ চলতে চাই, এইটুকুই বলা। অভিনয়ের সঙ্গে সঙ্গে কখনো মনে হয়নি ডিরেকশন দেওয়ার কথা? হ্যাঁ, এইটা আমার মনে হচ্ছে। মানে আমি তো সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি এবং প্রধান সহযোগী হিসেবেও কাজ করেছি বিভিন্ন পরিচালকের। অভিজিৎ দাশগুপ্ত, সেই দূরদর্শনের কাজ করেছি ওনার সঙ্গে। যিশু দাশগুপ্ত, ইটিভির কাজ করেছি ওনার সঙ্গে। কৌশিক গাঙ্গুলি, ইটিভি টেলিফিল্ম করেছি, ওনার প্রথম 3টে ছবি করেছি। সুজিত গুহ, কমার্শিয়াল ছবি করেছি ওনার সঙ্গে। তো আমার এইটা একটা সুপ্ত ইচ্ছে মনের মধ্যে আছে। আর এখন তো ধারাটা একটু বদলেছে, মানে ছবি, ফিল্ম ডিরেকশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম এসছে, সেখানে সিরিজ তৈরি হচ্ছে। তো আমি অলরেডি শর্ট ফিল্ম করা শুরু করেছি, কিছু ছোট ছোট। আমার একটা নিজস্ব চ্যানেলও করেছি, গল্প ঘর বলে। তো সেইটাতে ফুড ব্লগিং দিয়ে কিছু শুরু করেছিলাম। তো এখন বর্তমানে আমার ছেলে এবং আমি মিলে, আমার একজন বন্ধুও আছে, মিলে আমরা একটা তৈরি করেছি, ছোট্ট একটা ফান্ডিং করেছি। তো
তা ইচ্ছে আছে আমরা ছোট ছোট ফিল্ম, বিষয়ভিত্তিক কিছু মেসেজ থাকবে সোসাইটির প্রতি, সেরকম কিছু নিয়ে আমরা কাজ শুরু করেছি। একটা শুরু করেছি, আরও 2-4টে করব ভবিষ্যতে। আর ফিল্ম করার ইচ্ছা আছে, বড় পরিসরেই করার ইচ্ছা আছে, সেইটা দেখা যাক। তো শুধু তো মানে মেধা বুদ্ধি ইচ্ছে থাকলেই হবে না, তার সঙ্গে অর্থ, অন্যান্য সহযোগিতা দরকার। সেইগুলো পেলে তো ওটা করব, ওটা একটা ভবিষ্যৎ ভাবনা রয়ে গেছে। মানে অঙ্কুরিত হয়নি, বীজটা সংগ্রহ করা হয়েছে, মাটিতে পতিত করা হয়েছে, সেটা আস্তে আস্তে যদি অঙ্কুরিত হওয়ার পরে বৃক্ষে পরিণত হয় এবং তখন স্বপ্ন সফল হয়, সেই দিকে একটা পা বাড়িয়ে আছে। আর আমার ছেলেও এই বিষয়গুলো নিয়েই পড়াশুনোও করছে, এডিটিং ইত্যাদি নানা রকম। তো দেখা যাক কি করা যায়। তোমার জীবনে এমন কোনো মুহূর্ত আছে যে মুহূর্ত তুমি কখনো ভুলতে পারছো না বা ভুলতে চাও না? না, আমার জীবনের এমন কোনো মুহূর্ত যেটা ভুলতে চাই না বা ভুলতে পারি না, এরকম প্রশ্নের তো আমি উত্তর খুঁজে পাচ্ছি না। মানে প্রত্যেকটা মানুষের জীবনেরই কিছু কিছু মুহূর্ত আছে, সেটা সুখের মুহূর্ত, সেটা দুঃখের মুহূর্ত, সেটা ভালোবাসার মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত, বিভিন্ন রকম মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলো তো মানুষ মনে রেখে দেয় কিছু কিছু জিনিস। সেরকমভাবে অনেক আছে, সেটা তো এরকমভাবে এই স্বল্প পরিসরে উত্তর দেওয়া যাবে না। মানে দুঃখ, সুখ, ভালো লাগা, ভালোবাসা, ছোটবেলা, বড় হয়ে, তা আমার মনে হয় যে এই যে এখন সমাজ ব্যবস্থা যে পরিবর্তন হয়েছে, এটা মেনে নিয়েই বলছি, আমরা আমাদের মতো একটা জীবনকে সেই মানে কাটিয়ে এসছি। তো বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, হঠাৎ করে লোক চলে আসা, খুশি আনন্দ, ছোট পরিসর, অথচ তার ব্যাপ্তি, তার ভাবনা, তার চিন্তা, তার ভালো লাগা মুহূর্তগুলো একদম অন্যরকম ছিল। বা দুঃখ, পাড়ায় কারুর কোনো একটা সমস্যা হইলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া একসঙ্গে, এখন বোধহয় সেইটা মিসিং। মানে সবার একটু সেলফ ব্যাপার হয়ে গেছে, একটু প্রত্যেকের এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক আইডি থেকে তার একজনের আরেকজনের পরিচয়। এইটা আমাদের তো নয়। আমাদের সাইকেল চালিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া, চিঠি দেওয়া, একসঙ্গে প্রেম ভালোবাসা, এর বাড়িতে থেকে যাওয়া, বন্ধুর বাড়ির বিয়েতে, পুজোর অনুষ্ঠানে আগ বাড়িয়ে পরিশ্রম করা, যেন বাড়িরই একজন কেউ। ওই সব মুহূর্তগুলো আমার খুব নস্টালজিক আমার মনে হয় আর কি। নতুন করে বন্ধু সেভাবে তৈরি হয়নি, ছোটোবেলার কয়েকজন বন্ধু, নতুন করে শত্রুও তৈরি হয়নি। সুতরাং মুহূর্তগুলোকে সুখ দুঃখে ভাগ করা এখন খুব কঠিন। দুঃখ বরং অন্তরালেই থেকে যায়, চোখ দিয়ে জল পড়ে না। আর সুখের সময় খুঁজে পাওয়া মুশকিল, যে হা করে আকাশের দিকে তাকিয়ে খানিকক্ষণ হেসে নিলাম, বা ফুটোপুটি গোল্লা ছুট খেলতে খেলতে কোথায় যেন ঈশান কোণে মেঘ জমেছে, এই তো এখন গরমকাল, হঠাৎ কালবৈশাখীর দমকা হাওয়ায় আম পড়লো, সে আম খুঁজে আনা, সে দিনগুলো তো নেই, খুঁজে পাই না। তার জন্য তো আছেই মুহূর্তকে মিস করা। ওগুলো ছিল আগে, এখন আর নেই আমার কাছে। মানে আমার কাছে তো নেই, মানে অনেকের কাছেই নেই মনে হয়। তুমি ভাগ্য কতটা বিলিভ করো? ভাগ্যে তো কিছুটা বিলিভ করি। আমি তো আস্তিক, আমি নাস্তিক নই। তবে আমি ওই রকম নই, মানে কুসংস্কারাচ্ছন্ন নই। দেবী মন্দিরে গেলে পুজো আমার বাড়ির মানুষ দেয়, আমিও হাত জোর করে প্রণাম করি। তবে ধর্মের ব্যাখ্যা দিতে পারবো না। আমি হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান, তার কি কোরআন কিছুটা সম্পর্কে, কোরআন সম্পর্কে জানি, বাইবেল সম্পর্কে কিছুটা জানি, বেদ উপনিষদ, গীতা বা আমাদের রামায়ণ মহাভারতের কিছু কিছু অংশ আমি পড়াশুনো করেছি, প্রয়োজনেই করেছি। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে একটা জীবন, মানে সেক্ষেত্রে আমি আমার মতো করে একটা জীবন বোধ তৈরি করেছি। তো
তো সেইটা আমি আলাদা করে ওইভাবে ব্যাখ্যা দিতে পারবো না যে ভাগ্য বলে কিছু নেই, ভাগ্য বলে কিছু আছে, ভাগ্যেই সব হয়। পরিশ্রম, কর্ম, উদ্যোগ, যোগাযোগ, তারপর তো লাক ফ্যাক্টর একটা কাজ করে, এটা আমার মনে হয়। তুমি কি প্রেম করেছো? আর ভালোবাসা বলতে তুমি কি বোঝো? প্রেম আর ভালোবাসার তো অন্য মানে প্রেমের সঙ্গে ভালোবাসা, ভালোবাসার মানেই প্রেম, এরকম তো ব্যাপারটা নয়। প্রেমে পড়েছি, সব কিছুর প্রেমে পড়েছি, প্রকৃতির প্রেমে পড়েছি, নারীর প্রেমে পড়েছি, মানুষের ভালো মানুষের প্রেমে পড়েছি, গানের প্রেমে পড়েছি। হ্যাঁ, পাহাড় ভালো লেগেছে, পাহাড়কে ভালোবেসেছি, সমুদ্র ভালো লেগেছে, সমুদ্রকে ভালোবেসেছি, জঙ্গলকে ভালো লেগেছে, জঙ্গলকে ভালোবেসেছি। এ তো ব্যাখ্যা করা যাবে না এরমভাবে। নিঃশব্দ রাত্রে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে, ছাদে গিয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকবে, তারাগুলোকে দেখবে, তার প্রেমে পড়েছি। আবার সকালবেলায় পাখির কুজন, কুহু কুহু ডাক, তার প্রেমে, তার ভালো লেগেছে। তো প্রকৃতির প্রেম, মানুষের প্রেম, জীবনের চলার পথে বন্ধুদের সঙ্গে প্রেম, এদের সঙ্গে ভালোবাসা, এ তো আছেই, প্রত্যেকটা মানুষের জীবনেই মনে আছে। বোধহীন মানুষ তো নেই, বোধ যে মানুষের আছে সে মানুষেরই প্রেম আছে, সে মানুষেরই ভালোবাসা আছে। ভালোবাসা, প্রেম দুটো পাশাপাশি, এক তো নয়। সুতরাং এটা ছিল, আছে, থাকবে। অন্য আর 5টা মানুষের মতো আমারও আছে, আমারও ছিল, আমারও থাকবে। বন্ধুত্ব নাকি প্রেম, তুমি কোনটা বিশ্বাস করো? সবেতেই বিশ্বাস করি, বন্ধুত্বেও বিশ্বাস করি, প্রেমেও বিশ্বাস করি। প্রেম বন্ধুত্বের তুমি অন্য কোনো মানে করছো কিনা আমি জানি না, কারণ আমাদের সংজ্ঞা, আমাদের সময়কার অবস্থান, আমরা যেভাবে বড় হয়েছি তাতে বন্ধু বন্ধুই, আর যার সঙ্গে প্রেম পড়েছি সে বন্ধু নাও হতে পারে, দূর থেকে দেখে তার সঙ্গে মানে সম্পর্ক আস্তে আস্তে গাঢ় হয়েছে, তৈরি হয়েছে, প্রেমের সম্পর্ক হয়েছে। সেইটা বন্ধুত্ব না হলে তো প্রেম হয় না। বন্ধুত্ব থাকবে তবেই তো প্রেম হবে, প্রেম থাকবে না বন্ধুত্ব হবে এটাও তো নয়। তোমার ফেভারিট অভিনেতা অভিনেত্রী কি আছে? আমার ফেভারিট অভিনেতা অভিনেত্রী মানে আমাদের সময় যে সিনেমা দেখে বড় হয়ে ওঠা, মানে সিনেমার কথা বলছো তো, তাতে বাংলাতে তো আমার প্রচুর, আমার প্রিয় উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়, ওদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, তরুণ কুমার, তুলসী চক্রবর্তী, কত বিখ্যাত মানুষ, বিখ্যাত অভিনেতা, সবাই আমার মানে আমি প্রত্যেকে, আমি বাংলা ছবি প্রচুর দেখেছি। আর উত্তম কুমারের মানে ছবি আমি তো বাদ দিইনি মনে হয়, প্রায় সবই দেখা, 2-4টে বাদ দিলে। তো ওইভাবে বলতে পারবো না, মানে আমার তো ভীষণ ভালো লাগে আগেকার ওই সমস্ত ছবিগুলো দেখতে। আমি এখনও ছেলে এনে দিয়েছে স্মার্ট টিভি, এখন হয়তো সার্চ করে চলে যাই ওখানে, বিয়েতে ইউটিউবে বিভিন্ন ছবি পেয়ে যাই, ওখান থেকে বসে বসে সন্ধেবেলা বা অবসর সময় আমি সিনেমা দেখি, পুরনো ছবিই দেখি, মারাত্মক মারাত্মক সমস্ত। এদিকে আমার বর্তমান সময়ে এখানে অনেক নতুন অভিনেতা অভিনেত্রী হয়েছে, টিভি সিরিয়ালে হয়েছে, তোমার ওয়েব সিরিজে হয়েছে, অনেক ইয়ে, তাদের প্রত্যেকের অভিনয়ই আমার ভালো লাগে। ওরকম আলাদা করে কার নাম বলবো বলো, সবাই আমার পরিচিত মানে মানুষ, ভালো মানে বেশ কিছু ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী যারা মানে আমার থেকে একটু বড় বা আমার সমসাময়িক, আমার থেকে ছোট, আরও ছোট, প্রত্যেকে বেশ ভালো অভিনয় করছে, বেশ ভালো। ফেভারিট পরিচালক? দেখো, ফেভারিট পরিচালক বলতে প্রথমেই সবার আগেই সবাই নাম করে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, এদের ছবি তো দেখেছি। তো আমার কাছে আমার প্রিয় পরিচালক হচ্ছে তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, এদের সমস্ত ছবি আমি দেখেছি। বর্তমান সময়ের মানে এখনও যারা পরিচালনা করছে তাদের মধ্যে কমার্শিয়াল ছবিতে আমার তো গুরুই ছিল সুজিত গুহ, আমার ভালোই লাগতো তাকে। এছাড়া তোমার কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, আমার এক বন্ধু প্লাস প্রায় সমসাময়িক জয়দীপ মুখোপাধ্যায়, আরও অনেকে আছে। অনির্বাণ ভট্টাচার্যকে ভালো লাগে অ্যাজ এ অ্যাক্টার, পরিচালক হিসেবে। ওর মন্দার বা বল্লভপুরের রূপকথা আমার বেশ ভালো লেগেছে। আরও আছে মানে ট্যালেন্টেড, সিরিয়াল জগতে প্রচুর অভিনেতা, মানে
ট্যালেন্টেড আমাদের সিরিয়াল জগতের প্রচুর পরিচালক আছে যারা বেশ ভালো কাজ জানে, বেশ ভালো পরিচালনা করে। আগামী দিনে কার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে তোমার? সবার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে, মানে যারা ডাকবে তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে। তোমার ফেভারিট রেসিপি কি? ও বাবা, আমি তো খেতে ভালোবাসি। আমাদের বিরিয়ানি আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট, মাটন কষা, এছাড়া শুক্তো, মুগের ডাল, ঝুরি ঝুরি করে আলু ভাজা, আলু পোস্ত, অরড় ডাল, আর মোহনবাগান। মানে আমরা তখন কথা বললাম অভিনেতা তরুণ চক্রবর্তীর সঙ্গে। তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা ব্রাইট টাইমের সঙ্গে থাকার জন্য। ব্রাইট টাইমকেও আমার অসংখ্য ধন্যবাদ। আমি প্রার্থনা করি, আশা করি যে আগামী দিনে তোমাদের চ্যানেল উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, তোমরাও অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে। তখন হয়তো তোমাদের স্টুডিও থাকবে, তোমাদের এরকম বাড়ি বাড়ি গিয়ে বা স্টুডিওতে গিয়ে ইন্টারভিউ করতে হবে না। তোমরা একটা গান দিয়ে শেষ করবো আজকে অনুষ্ঠান। গান দিয়ে? আমি তো গান জানি না, মানে গানের লাইন চর্চা করি আর কি। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আমি একটি কবিতা দিয়ে অনুষ্ঠানটা শেষ করছি। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে।